আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব লাসাতে লিয়ানীতি নিয়ে এবং লাসাতে লিয়ানীতি বুঝতে যত বেসিক জিনিস তোমাদের জানা দরকার বা যা জানলে লাসাতে লিয়ানীতি বুঝতে সুবিধা হবে আমরা সবকিছুই আজকে কভার করব যেন তোমরা পরীক্ষায় 4 মার্কস পাও এবং তার সাথে সকল টাইপের প্রশ্ন আমরা কভার করতে যাচ্ছি আজকে লেকচারে। তো শুরুতেই আমাদের যে বেসিক জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া এবং এখানে কিছু টার্ম আছে ওই টার্মগুলো। তো ধরো একটা উভমুখী বিক্রিয়া আছে যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ওই যে অ্যামোনিয়া উৎপাদন হেবার-বোস প্রণালীতে ওই বিক্রিয়াটা আমি বারবার এটা দিয়ে বুঝাই। সো 2NH3 তাই না? সো এইটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, এতটুকু জানলেই হবে না। তো উভমুখী বিক্রিয়ার দিক সম্বন্ধে তোমাকে জানতে হবে, দিক বা ডিরেকশন। তো এই যে এটাকে আমরা ডান দিক বলি না, ডান দিক। সো এই দিকটাকে আমরা বলি হচ্ছে সম্মুখ দিক। এটাকে আমরা বলি কি সম্মুখ দিক, তাই না? সম্মুখ দিক। আর এই যে বাম পাশটা আছে বা বাম দিকটা সেটাকে আমরা কি বলি পশ্চাৎ দিক। সেটাকে আমরা বলি হচ্ছে পশ্চাৎ দিক, পশ্চাৎ দিক। এখন একটা উভমুখী বিক্রিয়া ভাই কি হয়, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, তাই না? আবার উৎপাদ কি করে বিক্রিয়কে রূপান্তরিত হয়ে যায়, মানে বিক্রিয়ক থেকে উৎপাদ পাই আবার হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়ক পাই। এখন দেখো ভাই সম্মুখ দিকে কোন বিক্রিয়াটা হচ্ছে, মানে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে NH3 তৈরি করতেছে, এটাই সম্মুখ দিকে হচ্ছে না? অর্থাৎ সম্মুখ দিকে হলো আমাদের এই যে বিক্রিয়ক যারা আছে এরা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করছে, তাই না? এটা হচ্ছে আমাদের সম্মুখ দিকে হচ্ছে। আর পশ্চাৎ দিকে কি হচ্ছে ভাই, মানে বাম দিকে এই যে অ্যামোনিয়াটা ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেনে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এটা আমরা কি বলতে পারি যে উৎপাদ থেকে বিক্রিয়ক পাচ্ছি, তো পশ্চাৎ দিকে আমাদের কি হচ্ছে 2NH3 মানে আমাদের যে উৎপাদ ছিল সে ভেঙে আমাদের হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যারা বিক্রিয়ক ছিল তাদেরতে পরিণত হয়েছে, তাই না? সো সম্মুখ দিকে কি হয় আর পশ্চাৎ দিকে কি হয় এটা তো বুঝছি। সো এই দুইটা টার্ম, আরো দুইটা টার্ম আছে এগুলোকে বোঝানোর, একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। তো সম্মুখমুখী বিক্রিয়া ভাই কি বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি, মানে সম্মুখ দিকে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। যেমন আমাদের সম্মুখমুখী কি কি হবে, যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়। যেমন এখানে সম্মুখ দিকে যে বিক্রিয়াটা হয়েছে এটাই কিন্তু সম্মুখমুখী বিক্রিয়া। সো তুমি এটা লিখতেই পারো যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে, মানে বিক্রিয়ক থেকে যে আমরা উৎপাদটা পাচ্ছি আমাদের মেইন রিয়াকশনের কিন্তু, তাই না? এটা সম্মুখ দিক হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে সম্মুখ দিক। সো এটাই হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। আর পশ্চাৎমুখী বিক্রিয়া কি তাহলে উল্টাটা, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হয়, তাই না? সো এই যে এই দিকটা যেটা হচ্ছে পশ্চাৎ দিকে হয়, সো ওই বিক্রিয়াটা, সো অর্থাৎ কি উৎপাদ যে ছিল 2NH3 ও ভেঙে যায় বা বিয়োজিত হয়ে যায় এবং আমাদের বিক্রিয়কে পরিণত হয়। বিক্রিয়ক ছিল কি নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন। এই যে চারটা টার্ম আছে না, সম্মুখ দিক, পশ্চাৎ দিক, সম্মুখমুখী বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়া, এই চারটা টার্ম তুমি যদি পারো তাহলে আমি বলতে পারি লাসাতে লিয়ানীতি তুমি বুঝবা ইনশাল্লাহ। সো এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা খুবই ডিটেলসে আমরা গত লেকচারে দেখেছি, বাট আজকে লেকচারে যতটুকু দরকার ততটুকুর জন্যই আমি পড়াবো তোমাকে রাসায়নিক সাম্যাবস্থা, মানে জাস্ট বেসিকটা। তো সাম্যাবস্থার ঢোকার আগে আমি একটা ফান ফ্যাক্ট বলি, এই যে সাম্য এটা বলতে কি বোঝায় ভাই, স্টেবিলিটি না? একটা স্টেবল বা সাম্যাবস্থা বলতে ইকুইলিব্রিয়াম বোঝায় বা স্টেবল বোঝায়, বা একটা বলা হয় যে স্ট্যাবলিশ বলতে পারি না, স্ট্যাবলিশ অবস্থা। সো একটা স্ট্যাবলিশ অবস্থায় কি হয় ভাই, মানে ধরো আমরা বলি না যে অমুক ভাই স্ট্যাবলিশ হয়ে গেছে, এটা বলতে কি বোঝায় তার লাইফ একটা হচ্ছে সমান পেসে যাচ্ছে, তাই না? ওইখানে কোনো আপসও নাই তেমন একটা ডাউনসও নাই, তাই না? মানে ওর লাইফে ধরো যদি হ্যাপিনেস থাকে তাহলে হ্যাপিতেই যাচ্ছে, মানে হ্যাপিলি ও লাইফ লিড করতেছে, ওখানে তেমন কোনো স্যাডনেসও নাই বা এক্সাজারেট কোনো হ্যাপিনেসও সেখানে নাই। সো ওইটাকে কিন্তু আমরা বলি স্ট্যাবলিশ, মানে একই রকম একটা অবস্থা দিয়ে কেউ যদি যায়। তো রাসায়নিক সাম্যাবস্থা তাহলে কি বোঝায় ভাইয়া? রাসায়নিক সাম্যাবস্থা বোঝায় যে এমন একটা অবস্থা এটা যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়। সম্মুখমুখী বিক্রিয়া কি হইতো, সম্মুখমুখী বিক্রিয়া কিন্তু হইতো যে বিক্রিয়ক থেকে যখন আমরা উৎপাদ পাই, তাই না? এবং পশ্চাৎমুখী বিক্রিয়া কোনটা ছিল, যখন আমরা উৎপাদ থেকে বিক্রিয়ক পাই। এটা তো বুঝি। এবং এখানে বলছে হার, এই হার বলতে কি বোঝায়, এই যে বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হয় তখন কি হয়, বিক্রিয়ক ভেঙে যায় তারপর উৎপাদ গড়ে না, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার বোঝায় যে কি হারে বিক্রিয়ক ভাঙছে, ওকে, কি হারে বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হচ্ছে।
আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বলতে কি বোঝে, মানে কি হারে উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে। অর্থাৎ তোমার যখন সাম্যাবস্থা হবে তখন যে হারে বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হবে এবং উৎপাদ যে হারে ভেঙে বিক্রিয়কে আবার পরিণত হবে সেই হারটা কি হবে, সমান হবে। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হবে, সমান হবে। মানে যে হারে বিক্রিয়ক ভাঙছে বা গড়ছে এবং যে হারে উৎপাদ উৎপন্ন হচ্ছে বা আবার ভেঙে যাচ্ছে সেই হারটা কি হবে, সমান হবে। এটা আমরা গত লেকচারে পড়ছিলাম, তাও একটু রিক্যাপ দিলাম। অর্থাৎ কি হয়, সাম্যাবস্থা একটা স্টেবল একটা অবস্থা, তাই না? এই যে একটা স্ট্রেট লাইন, মানে সেখানে কি কোনো আপস নাই, কোনো ডাউনসও নাই। মানে কি, যে হারে বিক্রিয়ক ভাঙছে সেই হারে উৎপাদ উৎপন্ন হচ্ছে এবং যে হারে উৎপাদ ভাঙছে সেই হারে আবার বিক্রিয়ক উৎপন্ন হচ্ছে, মানে একটা স্টেবল অবস্থা। এই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। এবার আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং খুবই কনফিউজিং, রাসায়নিক সাম্যাবস্থার নিয়ামক সমূহ। এই নিয়ামক কথাটা শুনেই না আমরা অনেকে ভয় পেয়েছি, আসলে নিয়ামক কি? সো নিয়ামকের ইংলিশ হচ্ছে ফ্যাক্টর। এই ফ্যাক্টর শুনে হয়তো কেউ কিছু বুঝবা না, তবে আমি একটা ধরো গল্প বলি। ধরো আমি যখন ছোটবেলায় ছিলাম, মানে তোমাদের স্টেজে, তখন আমি স্কুলে যাইতে চাইতাম না তেমন একটা। তো ধরো যখন বৃষ্টির দিন, তখন আমি কি করতাম, শর্ত ছিল যে যদি বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব না। ঠিক আছে, যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তাহলে আমি কি যাব না, যদি বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব না, আর যদি বৃষ্টি না হয় তাহলে আমি স্কুলে যাব। এই যে আমার স্কুলে যাওয়ার অবস্থাটা, মানে স্কুলে যাওয়ার যে ব্যাপারটা, এইটা কার উপর ডিপেন্ডেন্ট, বৃষ্টির উপর ডিপেন্ডেন্ট, তাই না? যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব না, আর যদি বৃষ্টি না হয় তাহলে আমি স্কুলে যাব। মানে বৃষ্টি আমার ডিসিশনকে কি করতেছে, কন্ট্রোল করতেছে। ঠিক তেমনি রাসায়নিক সাম্যাবস্থা, এই যে সাম্যাবস্থাটা আছে, যে স্টেবিলিটি যে ক্রিয়েট হয়েছে এদের, এই যে সোজা যে যাচ্ছে, এইটাকেও কেউ একজন কন্ট্রোল করে, একজন না, তিনজন কন্ট্রোল করে। সেই তিনজন হচ্ছে তাপমাত্রা, চাপ এবং উপাদানের ঘনমাত্রা। ঠিক আছে, মানে এই যে সাম্যাবস্থাটা আমাদের যে ক্রিয়েট হয়েছে, এইটাকে এই তাপমাত্রা, চাপ আর উপাদানের ঘনমাত্রা এরা কন্ট্রোল করতে পারে। মানে কি বোঝায়, তুমি যদি কখনো তাপমাত্রা বাড়াও তাহলে সাম্যাবস্থা ভেঙে যাবে, মানে ও আর সাম্যাবস্থায় থাকবে না। তুমি যদি তাপমাত্রা কমায় দাও তাহলে সেটা আবারও সাম্যাবস্থা ভেঙে যাবে, মানে সাম্যাবস্থা থাকবে না। তুমি যদি চাপ বাড়াও বা কমাও সেক্ষেত্রেও কি হবে, সাম্যাবস্থা ভেঙে যাবে। তুমি যদি উপাদানের ঘনমাত্রা, মানে বিক্রিয়কের ঘনমাত্রা বা উৎপাদের ঘনমাত্রা বাড়িয়ে দাও বা কমিয়ে দাও সেক্ষেত্রেও সাম্যাবস্থা ভেঙে যাবে, মানে সাম্যাবস্থার মধ্যে একটা আপস অ্যান্ড ডাউনস আসা শুরু হবে আবারও। তো এই যে আপস অ্যান্ড ডাউনস আসছে, এবং আমাদের তো হতেই পারে তাই না, যে তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা বেড়ে গেছে বা কমে গেছে, কিন্তু আমাদের তো এই সাম্যাবস্থা তখন ভেঙে যাচ্ছে। মানে আমরা যদি নিয়ামকগুলো চেঞ্জ করি তাহলে তো আমাদের সাম্যাবস্থা চেঞ্জ হচ্ছে বা ভেঙে যাচ্ছে। কিন্তু আমরা সবাই কি হতে চাই, স্ট্যাবলিশ হতে চাই না? এই যে গত স্লাইডে যে পড়লাম যে সবাই স্ট্যাবলিশ হতে চায় বা ওই ভাইয়ার মতো স্ট্যাবলিশ হতে চায় যেখানে লাইফটা একটা সেম পেসে যায়। তো রাসায়নিক যে বিক্রিয়াগুলো আছে তারাও তো স্টেবল হইতে চায়, সবাই স্টেবল হইতে চায়। তো এই যে তুমি রাসায়নিক সাম্যাবস্থাটা যে ভাঙলা, তাপমাত্রা বাড়িয়ে, চাপ বাড়িয়ে বা ঘনমাত্রা বাড়িয়ে বা কমিয়ে, যেটাই হোক, যেভাবেই হোক, তুমি যে রাসায়নিক সাম্যাবস্থাটা ভাঙলা, এটাকে তো আবার সাম্যাবস্থায় আনতে হবে, মানে আবার তো এটাকে স্ট্রেট করতে হবে। তো এই যে স্ট্রেট করার যে উপায়টা, সেটা বলছেন কে, লার সাথে, এবং তার যে নীতিটা আছে সেটাকে বলা হয় লার সাথে লিয়া নীতি। কথাটা বুঝছো? মানে এই যে সাম্যাবস্থাটা ভেঙে গেল তাপমাত্রা, চাপ আর উপাদানের ঘনমাত্রা বৃদ্ধি বা হ্রাসের কারণে, এইটা আবার স্টেবল করার জন্য, মানে সাম্যাবস্থা ভেঙেছো, ঠিক আছে, এবার তো বিক্রিয়াটা আবার তো সাম্যাবস্থা যেতে যাবে। তো ওই যে সাম্যাবস্থা যেতে চাওয়া কিভাবে যাবে সেটাই ব্যাখ্যা করেছেন হচ্ছে লার সাথে লিয়ার নীতিতে। তো যেখানে বলছে যে যেসব নিয়ামকের উপর কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা নির্ভরশীল, মানে এই যে নিয়ামকগুলো, তাপমাত্রা, চাপ, উপাদানের ঘনমাত্রা, তাদের যে কোনো এক বা একাধিক নিয়ামকের পরিবর্তন ঘটলে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে স্থানান্তরিত হয় যেন এসব নিয়ামকের পরিবর্তনের প্রভাব প্রশমিত হয়ে যায়। এতটুকু পরে হয়তো কেউ কিছু বুঝো নাই। তো এখানে কি বলতে চাচ্ছে যে আমরা যখন এই নিয়ামকগুলো চেঞ্জ করি তখন কি হয়, আমাদের সাম্যাবস্থাটা ভেঙে যায়, এবং এই সাম্যাবস্থাটা তখন তা আবার ক্রিয়েট হইতে চায় না, মানে আবার বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে যেতে চায় না। তো তখন সাম্যাবস্থায় যেতে বিক্রিয়ার যে সাম্যাবস্থার যে অবস্থানটা আছে, এটা কি হয়, ডানে বা বামে এমন ভাবে
স্থানান্তরিত হবে, যেন এই যে তুমি যে পরিবর্তনটা করছো না, এই পরিবর্তনের প্রভাবটা কি হয়ে যায়, প্রশমিত হয়ে যায়, বা এই ইফেক্টটা কেটে যায় এবং সে আবারও সাম্যাবস্থায় ফিরে যায়। তো এই যে সাম্যাবস্থার অবস্থান ডানে বা বামে, এটা বলতে কি বোঝায়, এটাতেই আমাদের ঝামেলা। না তো আমরা উভমুখী বিক্রিয়া কি এটা তো বুঝছি, সাম্যাবস্থার উপর নির্ভরশীল যে কোনো এক বা একাধিক নিয়ামক বুঝছি, সাম্যাবস্থা বুঝছি, উভমুখী বিক্রিয়া বুঝছি। এখন আমাদের বুঝতে হবে হচ্ছে এই যে সাম্যের অবস্থান ডানে বা বামে। এটা ভালোভাবে বোঝার জন্য আমি তোমার জন্য একটা বাসা বানাইছি, বুঝছো? আই মেড এ হোম ফর ইউ, যেখানে 3টা রুম আছে। 3টা রুমের মধ্যে প্রথম রুমে আছে হচ্ছে এসি, দ্বিতীয় রুমে আছে হচ্ছে ফ্যান, যেখানে তুমি আছো খুব হ্যাপি একটা পার্সন, অ্যান্ড তুমি খুবই স্টেবল। হ্যাঁ, তুমি খুবই স্টেবল, মানে তোমার বেশি একটা গরমও লাগতেছে না, বেশি একটা ঠান্ডাও লাগতেছে না, মানে তুমি একটা পিসফুলি লাইফ লিড করতেছো এখানে। আর রুম 3তে আমি রেখেছি হচ্ছে রুম হিটার, মানে যেটা রুমকে গরম রাখে আর কি। আর এসি কি করে, রুমকে ঠান্ডা রাখে, তাই না? এখন সব দিন তো একই রকম না যে তুমি ফ্যান দিয়ে চালিয়ে নিতে পারবা। কোনোদিন অনেক বেশি গরম, কোনোদিন অনেক বেশি ঠান্ডা, তাই না? সেই হিসাবে তুমি কিন্তু তোমার রুম শিফট করবা, তাই না? তেমনই একটা দিন আসলো যে, ধরো কেস 1, তোমার কি হয়েছে, গরম বেড়েছে। ওকে, মানে বাহিরে তাপমাত্রা অস্বাভাবিক গরম, মানে রুমে ফ্যান দিয়ে টেকা যাচ্ছে না, মানে ফ্যান চালালেও তোমার খুব ঘাম হচ্ছে বা তুমি খুব গরম ফিল করতেছো, মানে কি তাপমাত্রা বেড়েছে। এখন তোমার কি হইলো, এই স্টেবিলিটিটা নষ্ট হয়ে গেল না, মানে তুমি তখন স্টেবল না, শান্তিতে নাই। তাহলে তোমার এই যে শান্তি নাই, এখন তুমি কি চাবা, আবার শান্তি ফিরায় আনতে, যে তুমি আবার স্টেবল হইতে চাও, তাহলে স্টেবল হইতে তোমার এখন কি করা লাগবে, তোমার এই যে বাম দিকে রুমটা আছে এসি ওয়ালা রুম, তুমি এই রুমের দিকে যাবা না, মানে তুমি এখন এসি রুমে শিফট হবা না। তাহলে কি হবে, গরম পড়েছে সো তুমি এসি রুমে গেলা, তোমার এবার ঠান্ডা লাগবে, এবং ঠান্ডা লাগলেই তো তোমার কি হচ্ছে, মানে একটা স্টেবিলিটি আসছে, বা তোমার খুব পিসফুল একটা মাইন্ড হবে, তাই না? যে আচ্ছা শান্তি হইলো, যে আচ্ছা যাই হোক, যে আমার গরম লাগতেছিল, এবার আমি এসিতে আছি, এবার আমার ঠান্ডা লাগতেছে, এবার আমি অল ওকে, এইটা, তাই না? আবার ধরো আরেকদিন কি হইলো, ঠান্ডা পড়ছে, ভীষণ ঠান্ডা, মানে খুব বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি, তোমার খুব ঠান্ডা লাগতেছে, বা ধরো একটা শীতের দিন তোমার খুব ঠান্ডা লাগতেছে, মানে কি হয়েছে, তাপমাত্রা হ্রাস পাইছে, তাই না? সো খুব ঠান্ডা লাগতেছে। এখন যে ঘরে ফ্যান আছে, ধরো তুমি ফ্যান অফ করছো, অফ করার পরেও তোমার ধরো জানালার ফাঁকে বা হচ্ছে সামহাও খুব বাতাস ঢুকতেছে, অ্যান্ড তোমার রুমটা খুব ঠান্ডা হয়েছে। তো এখন তোমার কি স্টেবিলিটিটা আবার নষ্ট হয়ে যাবে না? মানে তুমি কি আবার পিসফুলি থাকতে পারবা? তোমার তো খুব ঠান্ডা লাগতেছে, ওকে, তোমার খুব ঠান্ডা লাগতেছে, তুমি এখন কি করবা, তুমি তো আবার স্টেবল হইতে চাবা, তুমি আবার স্টেবল হইতে চাবা না? এই ঠান্ডার কারণে তোমার স্টেবিলিটি নষ্ট হইলো, তো তুমি আবার স্টেবল হইতে চাবা, তাই না? তখন তুমি কি করবা, এই যে তোমার ডান দিকের রুমটা আছে, যেখানে রুম হিটার আছে, সেই রুমে তুমি শিফট হবা না? তাহলে কি হবে, তোমার একটু গরম লাগবে, তোমার একটু ভাল লাগবে। তো এই যে তোমার যে ডিসিশনটা, যে তুমি কোন রুমে থাকবা, এইটা নিয়ন্ত্রণ করতেছে কে, এই তাপমাত্রা না? মানে তাপমাত্রা যদি বেড়ে যায়, তাহলে তুমি এসি রুমে থাকতেছো, আর তাপমাত্রা যদি হ্রাস করা হয়, মানে তাপমাত্রা যদি কমে যায়, মানে ঠান্ডা লাগে, তাহলে তুমি কোথায় থাকতেছো, রুম হিটার যে রুম আছে সেই রুমে থাকতেছো। মানে তাপমাত্রা বাড়লে বা কমলে তোমার রুম, মানে তুমি কোন রুমে থাকতেছো সেইটা ডিসিশন আসতেছে, তাই না? তার মানে আমরা কি বলতে পারি, এই তাপমাত্রা একটা হচ্ছে নিয়ামক না তোমার জন্য? এই যে একটু আগে যে পড়লাম নিয়ামক, সেই নিয়ামকটা তাপমাত্রা না, এখানে তোমার ডিসিশনকে কন্ট্রোল করতেছে তাপমাত্রা। ওকে, বুঝছি। এবার তোমার কিন্তু বারবারই স্টেবিলিটিটা নষ্ট হয়েছে, মানে তুমি যে সাম্যাবস্থা ছিল ওইটা নষ্ট করছে না এই তাপমাত্রা বাড়া কমার কারণে, তাই না? স্টেবিলিটিটা নষ্ট হয়েছে। এখন তুমি কি করছো, তুমি স্টেবল হওয়ার জন্য, মানে যে স্টেবিলিটিটা নষ্ট করছে বা সাম্যাবস্থাটা তোমার নষ্ট করছে, সেইটা আবার ফিরায় আনার জন্য তুমি কি করছো, একবার বামের রুমে গেছো, একবার ডানের রুমে গেছো। তার ফলে কি হয়েছে, তুমি আবার স্টেবল হয়ে গেছো। এই যে আমি তোমাকে এক্সাম্পলটা দিলাম, এই কথাটাই না লার সাথে লিয়ার নীতিতে বলা আছে। মানে তোমার যে নিয়ামকগুলো আছে সাম্যাবস্থার উপর প্রভাব ফেলায়, যেমন তোমার ক্ষেত্রে শুধু তাপমাত্রাটার প্রভাব ফেলাইছে, তাই না, গরম ঠান্ডা। কিন্তু আমাদের যে উভমুখী বিক্রিয়াগুলো আছে, যেটার উপর সাম্যাবস্থা নির্ভরশীল, সেগুলা হচ্ছে চাপ আর হচ্ছে ঘনমাত্রা এক্সট্রা করে। হ্যাঁ, মানে এই চাপ আর ঘনমাত্রাও যদি পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে সাম্যাবস্থাটা পরিবর্তন হয়। এবার যদি সাম্যাবস্থাটা পরিবর্তন হয়ে যায়, তখন ওই বিক্রিয়াটা কি হয়, সাম্যাবস্থার অবস্থান কি করে, ডানে বা বামে। এই যে তুমি ডানে বা বামে শিফট করছিলে না রুমে, ঠিক তেমনি বিক্রিয়াটা ডানে বা বামে
এমনভাবে স্থানান্তরিত হয় যেন নিয়ামক পরিবর্তনের প্রভাবটা কি হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। তুমি এই যে ডানে বা বামে এমনভাবে স্থানান্তরিত হইছো যেন তোমার ঠান্ডা বা গরমের প্রভাবটা কেটে যায় না, ঠিক তেমনি এখানে যে নিয়ামকগুলো চেঞ্জ হয়েছে, ধরো হচ্ছে তুমি তাপমাত্রা বাড়াইছো, তাহলে ও কি করবে, যেদিকে কম তাপমাত্রা সেদিকে যাবে। তুমিও গেছো যেদিকে কম তাপমাত্রা, এবং বিক্রিয়াটাও সেই কম তাপমাত্রার দিকেই যাবে যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো। আবার তুমি যদি উল্টা কাজ করো, তাপমাত্রাটা তুমি যদি কমায় দাও, তাহলে সে কি করবে, যেদিকে তাপমাত্রা বেশি সেদিকে যাবে, যে স্টেবল হয়ে যাবে। তো তোমার ক্ষেত্রে যা, এই বিক্রিয়ার ক্ষেত্রেও তা। আচ্ছা, বুঝছো তো তাহলে যে আসলে লাসাতে লিয়া নীতি কিভাবে কাজ করে। মানে একটা বিক্রিয়ার সাম্য অবস্থা যদি ভেঙে যায়, তাহলে সেই বিক্রিয়াটা আবার কিভাবে সাম্য অবস্থায় ব্যাক করে। কিভাবে করে ভাই, সাম্য অবস্থার অবস্থান কি করে তারা, ডানে বা বামে এমনভাবে স্থানান্তরিত করে যেন নিয়ামক তুমি যেগুলো পরিবর্তন করছো, হ্রাস বা বৃদ্ধি করছো, সেগুলো পরিবর্তনের প্রভাব কি হয়ে যায়, প্রশমিত হয়ে যায় বা ক্যান্সেল আউট হয়ে যায়, এবং সেই বিক্রিয়াটা আবার সাম্য অবস্থায় ব্যাক করতে পারে। তো এতটুকু তো বুঝছি। তো এতটুকু বুঝতে গেলে আমরা কি শিখেছি, জাস্ট হচ্ছে তোমাদের জন্য যে বাড়িটা বানিয়েছি সেটা দিয়ে আমরা বুঝেছি। কিন্তু বাড়ি বানানো তো পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে হচ্ছে এই যে তাপমাত্রা, চাপ, উপাদানের ঘনমাত্রা, এগুলো দিয়ে, তাই না? তো আমরা এগুলো দেখবো এবার বিক্রিয়ার ক্ষেত্রে, যে রিয়েল লাইফের বিক্রিয়াটা কিভাবে সাম্য অবস্থা ভেঙে গেলে আবার সাম্য অবস্থায় ব্যাক করে। তো আমরা পর্যায়ক্রমে তাপমাত্রা, চাপ ও উপাদানের ঘনমাত্রার ক্ষেত্রে দেখব। তো শুরুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে। তো আমরা প্রথমে দেখব রাসায়নিক সাম্য অবস্থার উপর তাপের প্রভাব। মানে তুমি একটা সাম্য অবস্থার মধ্যে তুমি যদি তাপ বাড়াও বা তাপ কমিয়ে তুমি যদি সেই সাম্য অবস্থাটা ভেঙে ফেলো, তাহলে সেই বিক্রিয়াটা আবার কিভাবে সাম্য অবস্থা ব্যাক করবে, সেটাই আমরা হচ্ছে ব্যাখ্যা করার ট্রাই করব বা দেখার ট্রাই করব লাসাতে লিয়া নীতির সাহায্যে। বুঝছো তো রাসায়নিক সাম্য অবস্থার উপর তাপের প্রভাবটা আমরা কি করতে যাচ্ছি। তো এইটা আমরা দেখব দুই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে, একটা দেখবো হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, আর একটা দেখবো হচ্ছে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, তাই না? আমাদের তো দুই ধরনের বিক্রিয়া থাকে, তাপ উৎপাদী, তাপ হারি। সো দুইজনের ক্ষেত্রেই দেখবো যে তাপের কোনো চেঞ্জ করলে সে কিভাবে আবারও সাম্য অবস্থায় ব্যাক করে। তো শুরুতে আমরা আসি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব। তো তোমাকে যে কোনো একটা বিক্রিয়া দিবে, ধরো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া দিছে এবং তোমাকে বললো যে এইটার ক্ষেত্রে তোমার তাপের প্রভাবটা ব্যাখ্যা করো লাসাতে লিয়া নীতির সাহায্যে। ওকে, সো ধরো তোমাকে এই বিক্রিয়াটা দিছে, এন্ড এই বিক্রিয়াটা দেখো কতগুলো বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড 2025, মানে রিসেন্ট একটা বোর্ডে আসছে, এবং সেম কোশ্চেনটাই ছিল যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে তুমি তাপের প্রভাব বর্ণনা করো লাসাতে লিয়া নীতির সাহায্যে। তো এটা হচ্ছে আমার বিক্রিয়া, তাই না? এটা আমার খুব ফেভারিট একটা বিক্রিয়া, একটু আগে এক্সাম্পল দিয়েছি। তো এই বিক্রিয়াটা তাপ উৎপাদী কিনা সেটা কিভাবে বুঝবো, এই যে ডেল এইচ যখন হচ্ছে নেগেটিভ থাকে, তাই না, তখন আমরা বুঝি এটা হচ্ছে একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। সো এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে লিখি, যেমন ধরো 3H2 প্লাস হচ্ছে N2 এবং উভমুখী সাইনটা রাখলাম, আমরা জাস্ট যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডেল এইচটা তুলে দিব, এবং ডেল এইচ তুলে এখানে উৎপাদের সাথে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়, এটা তো আমরা জানি, বেসিক ক্লাসগুলোতে আমরা এটা পড়েছি। তো এখন তাপ উৎপাদী বিক্রিয়া কি হয় ভাই, বিক্রিয়ক থেকে উৎপাদ যখন তৈরি হয় তখন উৎপাদের সাথে কিছু তাপ উৎপন্ন হয়, তার মানে উৎপাদে অবশ্যই তাপ বেশি না, উৎপাদে তাপ বেশি, তাই না, তাপ বেশি। ওকে, এটা একটা কথা যে উৎপাদের দিকে তাপ বেশি। এখন তাপ বেশি কখন হচ্ছে, যখন বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ কি সম্মুখমুখী বিক্রিয়া যখন হচ্ছে তখন তাপ প্রডিউস হচ্ছে না, মানে বিক্রিয়ক থেকে যখন উৎপাদ উৎপন্ন হচ্ছে ওইটা তো একটা সম্মুখমুখী বিক্রিয়া, আর তখনই কি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? তার মানে আমরা কি বলতে পারি, সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া কি বলতে পারি, সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী, তাপ উৎপাদী। বা আমরা আরেকটা কথা বলতে পারি যে সম্মুখ দিক যেটা আছে, মানে সম্মুখ দিকটা আমরা পড়ছি না যে ডান সাইডটা, ওইটা কি, ওইটা তাপ উৎপাদী, বা হচ্ছে আমরা বলতে পারি সম্মুখ দিক, সম্মুখ দিক তাপ উৎপাদী। এগুলা কিন্তু আমরা একটু আগে বেসিকে পড়ছিলাম উভমুখী বিক্রিয়ার, তাই না? ওই যে চারটা টার্ম যে শিখলাম, সম্মুখ দিক, সম্মুখমুখী বিক্রিয়া, তাই না, ওই ক্ষেত্রে। তো বুঝছি কেন তাপ বেশি সম্মুখ দিকে বা সম্মুখমুখী বিক্রিয়ায়। আচ্ছা, এখন সম্মুখমুখী বিক্রিয়ায় যদি তাপ বেশি হয়, তাহলে তুলনামূলক আমার যে পশ্চাৎমুখীটা আছে সেইটা তাপ কম হবে না, তাই না? যেহেতু বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার সময় তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে অবশ্যই উৎপাদ থেকে বিক্রিয়ক যখন তৈরি হবে তখন সেখানে কম তাপ থাকবে বা একেবারে তাপ শোষণ ঘটবে, তাই না? মানে
আমরা বলতে পারি যে এইখানে বিক্রিয়কে তাপ কম, তাপ কম, এটা কিন্তু আমরা বলতেই পারি, তাই না? যেহেতু ওই দিকটা তাপ বেশি, তাহলে এই দিকটা তাপ কম হবে। তাহলে এই যে এই দিকটা আছে, এই দিকটাকে আমরা কি বলি? পশ্চাৎ দিক না? পশ্চাৎ দিক। তার মানে আমরা কি বলতে পারি? পশ্চাৎ দিকে তাপ কম, বা তাপ কম বলতে কি তাপ হারি দিক, তাই না? এদিকে হচ্ছে তাপ হারি, অর্থাৎ এদিকে গেলে বিক্রিয়াটা তাপ হ্রাস পাচ্ছে। সামনের দিকে যদি তাপ উৎপাদী হয় তাহলে পশ্চাৎ দিক অবশ্যই তাপ হারি হবে। এগুলো আশা করি বুঝো, বা বোঝার কথা আর কি, কমন সেন্স, যে সামনের দিকটা যেহেতু তাপ উৎপাদী তাহলে পিছন দিকটা কি হবে? তাপ হারি হবে। সামনের দিক যদি ভালো হয় তাহলে পিছনের দিক খারাপ হবে, তাই না? ভাইস ভার্সা আর কি। তো এবার আমরা কি করব? এই যে বিক্রিয়াটা আছে এইটার ক্ষেত্রে একবার তাপ বৃদ্ধি করব, একবার তাপ হ্রাস করব, এবং দেখব যে তাপ বৃদ্ধি আর হ্রাসের ফলে তার তো সাম্যাবস্থা ভেঙে যাবে। তো আমাদের কাজ হবে যে সে কিভাবে আবারও সাম্যাবস্থায় ব্যাক করবে এই তাপ বৃদ্ধি বা হ্রাস করলে। তো চলো, তো প্রথম যেটা সেটা হচ্ছে তাপ বৃদ্ধি করলে, এটার দিকে খেলি, এটার দিকে একটু দেখি যে তাপ বৃদ্ধি করলে তার সাম্যাবস্থা কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। তাহলে সে কি চাবে? আবারও সাম্যাবস্থায় ব্যাক করতে। তাহলে সে কি করতে হবে? এবার তাপ কমাতে হবে, তাই না? যেহেতু তুমি তাপ বৃদ্ধি করেছো, তাহলে কি হবে? সে যদি আবার তাপ কমায় দেয় তাহলেই তো সে স্টেবল হয়ে যাচ্ছে, তাই না? এবার দেখো বিক্রিয়াটার মধ্যে, ধরো এবার তুমি এই জায়গায়, হ্যাঁ তুমি সাম্যাবস্থায়, ওকে তুমি সাম্যাবস্থায়। এবার সাম্যাবস্থায় তুমি দেখতেছো সম্মুখ দিকে তুমি যত যাচ্ছ তত হচ্ছে তাপ বাড়তেছে, আর পশ্চাৎ দিকে তুমি যত যাচ্ছ সেদিকে হচ্ছে তাপ কমতেছে। এখন তোমাকে আমি তাপ দিচ্ছি, তুমি কই যাবা তাপ কমানোর জন্য? পশ্চাৎ দিকে না? সো দ্যাটস দ্য কেস যে যদি তাপ বৃদ্ধি করো তাহলে সে তাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করার জন্য পশ্চাৎ দিকে যাবে, কারণ পশ্চাৎ দিকে গেলে তাপ কমে যায় বা তাপ হারি। তার মানে আমরা এখানে বলতেই পারি বিক্রিয়াটি বিক্রিয়াটি পশ্চাৎ দিকে পশ্চাৎ দিকে সংঘটিত হবে, সংঘটিত সংঘটিত হবে, তাই না? এখন এটা তো বুঝছি, যেহেতু পশ্চাৎ দিকে তাপ কম সেহেতু সে পশ্চাৎ দিকে সংঘটিত হবে। এখন পশ্চাৎ দিকে যদি সংঘটিত হয় তাহলে সেটা একটা পশ্চাৎমুখী বিক্রিয়া না? তাহলে এই বিক্রিয়াটা পশ্চাৎমুখী বিক্রিয়া কি হবে ভাই? এটা না? 2Na3 থেকে আমরা কি পাচ্ছি? পশ্চাৎমুখী যে বিক্রিয়াটা হবে সেটা কি হবে? 3H2 প্লাস হচ্ছে N2। ওকে, এটা হচ্ছে। তার মানে দেখো যখন পশ্চাৎ দিকে সংঘটিত হচ্ছে তখন কি হয়? উৎপাদ থেকে বিক্রিয়ক হয়, তাই না? উৎপাদ থেকে আমরা বিক্রিয়ক পাই, জাস্ট লাইক দিস। সো এখন উৎপাদ থেকে বিক্রিয়ক হয় বলতে কি বোঝায়? উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়ক তৈরি করে, মানে অ্যামোনিয়া ভেঙে গিয়ে এই বিক্রিয়কগুলো উৎপন্ন করতেছে। তার মানে আমরা বলতে পারি না যে H2 আর N2 উৎপাদন বেড়ে যাবে? যেহেতু বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি করতেছে, যেহেতু তৈরি হচ্ছে, তার মানে তাদের উৎপাদন বেড়ে যাবে না? তাহলে আরেকটা পয়েন্ট তুমি লিখবা যে H2 মানে হাইড্রোজেন ও নাইট্রোজেন, এর উৎপাদন বেড়ে যাবে, এর উৎপাদন বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? বুঝলাম তো, উৎপাদন বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে? বেড়ে যাবে। ওকে, বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে, যেটাই হোক এটা বেড়ে যাবে। বা তুমি বলতে পারো না, হাইড্রোজেন বা নাইট্রোজেন না বলে তুমি বলতে পারো কি বিক্রিয়কের উৎপাদন বেড়ে যাবে, তাই না? সো হাইড্রোজেন আর নাইট্রোজেন কি ছিল আমাদের মেইন রিঅ্যাকশন? হাইড্রোজেন আর নাইট্রোজেন কিন্তু বিক্রিয়ক, তার মানে যেহেতু পশ্চাৎ দিকে যাচ্ছে তার মানে বিক্রিয়কের উৎপাদন বেড়ে যাবে। সো এখানে আমি একটু অবলিক দিয়ে লিখি, মানে পরীক্ষায় কোনটা এখন জিজ্ঞেস করে এটা তো বলা মুশকিল। সো তুমি এখানে লিখতে পারো যে H2N2, বা হচ্ছে তারা যেহেতু বিক্রিয়ক সো বিক্রিয়কও তুমি মেনশন করে দিতে পারো। কথাটা বুঝছো? যে যদি তাপ বৃদ্ধি করো তাহলে সে কিভাবে আবারও সাম্যাবস্থায় ব্যাক করবে? সে কি করবে? জাস্ট পশ্চাৎ দিকে যাবে, কারণ পশ্চাৎ দিকে তাপ হারি, এবং পশ্চাৎ দিকে গেলে আমাদের কি হচ্ছে? অ্যামোনিয়া ভেঙে যে হাইড্রোজেন আর নাইট্রোজেন তৈরি করতেছে, সেহেতু কি হবে? হাইড্রোজেন আর নাইট্রোজেনের উৎপাদন বেড়ে যাবে। দ্যাটস ইট। এবার আসো আমাদের আরেকটা কেস, আমরা যদি তাপ হ্রাস করি, মানে এই বিক্রিয়াটা যদি তাপটা হ্রাস করি তাহলে তার সাম্যাবস্থা আবারও ভেঙে যাবে, তাই না? এখন সে তো আবার সাম্যাবস্থা যেতে যাবে, কিভাবে যাবে? তুমি নিজেকে আবার এই যে এই পজিশনে চিন্তা করো। এখন তুমি দেখতেছো সামনের দিক হচ্ছে কি তাপ উৎপাদী, পিছনের দিক তাপ হারি। এখন তোমাকে আমি আরো তাপ হ্রাস করছি, এখন তোমার কি লাগবে? আরো তাপ লাগবে। তাহলে তুমি কোন দিকে যাবা? যেদিকে তাপ বেশি সেই দিকে। এখন তাপ বেশি কোন দিকে? সম্মুখ দিকে তাপ বেশি। তাহলে তুমি কি হবে? বিক্রিয়াটি তখন তুমি কি করবা? সম্মুখ দিকে নিয়ে যাবা না? বিক্রিয়াটি সম্মুখ দিকে সংঘটিত হবে, সম্মুখ দিকে সংঘটিত হবে, সংঘটিত হবে।
তাই না? এখন সম্মুখ দিকে সংঘটিত হলে সেটা কি হয়? সম্মুখমুখী বিক্রিয়া। সো এই বিক্রিয়াটা সম্মুখমুখী বিক্রিয়া কোনটা? যেটা আছে সেটাই সম্মুখমুখী বিক্রিয়া না? 3H2 প্লাস N2, সেখান থেকে 2NH3 উৎপন্ন হচ্ছে, তাই না? তার মানে কি বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হলে সেটা কি সম্মুখমুখী বিক্রিয়া বলে। এখন এখানে উৎপাদ হচ্ছে কে? এবার উৎপাদ হচ্ছে কিন্তু অ্যামোনিয়া। তাহলে কার উৎপাদন বেড়ে যাবে? অ্যামোনিয়ার উৎপাদন বেড়ে যাবে। তাহলে তুমি বলতে পারো উৎপাদ উৎপাদ বা অ্যামোনিয়ার এর উৎপাদন বেড়ে যাবে। উৎপাদন বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে? বেড়ে যাবে, বেড়ে যাবে বা হচ্ছে বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ এটা সম্মুখ দিকে বিক্রিয়াটা বেশি হবে না স্টেবল হওয়ার জন্য। যেহেতু সম্মুখ দিকে বিক্রিয়াটা এবার হচ্ছে, তার মানে কি অবশ্যই আমাদের অ্যামোনিয়াটা আমরা এবার বেশি পাবো। বিক্রিয়াগুলো জাস্ট ভাঙতে থাকবে, অ্যামোনিয়া বেশি উৎপন্ন হবে। এটা তো ক্লিয়ার, আসলে এটা তো বোঝাই যাচ্ছে যে পশ্চাৎ দিকে যদি হয় তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া মানে উৎপাদ ভাঙতে থাকে এবং বিক্রিয়ক গড়তে থাকে, তাই না? সেহেতু বিক্রিয়কগুলো বেশি উৎপন্ন হবে। যেমন এখানে হাইড্রোজেন আর নাইট্রোজেন বেশি উৎপন্ন হচ্ছিল, আর এটা তো উল্টাটা। সো এই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব। বুঝছো যে কোনো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে তাপের প্রভাবটা ব্যাখ্যা করতে হয়। সো এইটা হচ্ছে কথা। এবার আমরা আসি হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। সেম তোমাকে একটা তাপহারী বিক্রিয়া দিবে, একটা তাপহারী বিক্রিয়া দিবে এবং তোমাকে বলবে যে এইখানে তুমি তাপের প্রভাবটা ব্যাখ্যা করো। যখনই বলবে তাপের প্রভাব তখন তুমি কি করবে? একবার হচ্ছে তাপ বাড়াই দিবা, একবার তাপ কমাই দিবা এবং দিয়ে তুমি কি করবা? সাম্যাবস্থাটা নষ্ট করবা। নষ্ট করার পরে তুমি আবার গড়ে দিবা আসলে কি হয়। সো এইখানে আমরা কি করব? শুরুতে তাপ বৃদ্ধি করব, তারপর কি করব? তাপ হ্রাস করব এবং দেখব যে সে কিভাবে আবার সাম্যাবস্থাটা অর্জন করে বা অর্জিত হয়। তো এই বিক্রিয়াটাকে আবার ওই আগের মতো একটু সিম্পলিফাই আকারে লিখি যে N2 প্লাস O2 এবং এখান থেকে উৎপন্ন হচ্ছে 2NO। আচ্ছা, তো এইখানে প্লাস 180 কিলোজুল, তাই না? তো যেহেতু একটা তাপহারী বিক্রিয়া, সেহেতু আমরা জানতাম না যে তাপহারী বিক্রিয়া কি হয়? তাপের শোষণ ঘটে। আচ্ছা, তাপের শোষণ হয় মানে কি? বিক্রিয়করা তাপ শোষণ করে, তাই না? যে তাপটা দেওয়া হয় সেটা হচ্ছে বিক্রিয়ক শোষণ করে এবং তারপর তারা হচ্ছে কি করে? উৎপাদ উৎপন্ন করে। এবার দেখো তো তাপ বেশি কোন দিকে? তাপ বেশি এই দিকে না? এই দিকে তাপ বেশি, যেহেতু এইদিকে হচ্ছে প্লাস 180 কিলোজুল, তাই তাপ বেশি। আর এদিকে কি? তাপ কম। তাপ কম। এইটা কোন দিক ভাইয়া? এইটা অবশ্যই পশ্চাৎ দিক, মানে এইটা হচ্ছে পশ্চাৎ দিক বা বাম দিক, তাই না? তো এটা হচ্ছে পশ্চাৎ দিক, পশ্চাৎ দিক। আর এটা কি? সম্মুখ দিক বা ডান দিক। সম্মুখ দিক, সম্মুখ দিক। তার মানে আমরা বলতে পারি না পশ্চাৎ দিক হচ্ছে তাপহারী, সরি তাপ উৎপাদী। যেহেতু তাপ বেশি তার মানে পশ্চাৎ দিকটা হচ্ছে তাপ উৎপাদী। এবং যেহেতু সম্মুখ দিক বা যেদিকে উৎপাদ আছে সেই দিকটা যেহেতু তাপ কম, সেহেতু সম্মুখ দিক আমরা বলতে পারি না যে হচ্ছে তাপহারী। তাপহারী। আচ্ছা, তাপহারী বানানটা আমি শিওর না এইটা নাকি হচ্ছে এইটা, তোমরা একটু ডাবল চেক করে নিও। তো বুঝছি তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কোন দিকে তাপ উৎপন্ন হয় আর কোন দিকে তাপ হ্রাস পায়, এটা তো বুঝছি। এবার প্রথম কেস, যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? আবার ধরো তোমাকে আমি দাঁড়া করাই দিই, এই জায়গায় দাঁড়া করাই দিলাম, হ্যাঁ। এবার তাপমাত্রা বৃদ্ধি করলাম। এবার তোমার কাছে ডিসিশন আছে, সম্মুখ দিকে যদি যাও তাহলে তাপ কমে যায় আরো, মানে তাপ ভারী হয়। তুমি যদি পশ্চাৎ দিকে যাও তাপ বেশি হয় বা দুই দিকে তাপ উৎপন্ন হয়, তাই না? তাহলে এবার আমি করছি কি? তাপ বৃদ্ধি করছি। তাহলে তোমার করতে হবে কি? তাপ হ্রাস করতে হবে। তাহলে তুমি কোন দিকে যাবা? যেদিকে তাপ কম, অর্থাৎ সম্মুখ দিকে যাবা। তাহলে কি হবে? বিক্রিয়াটি বিক্রিয়াটি সম্মুখ দিকে, সম্মুখ দিকে সংঘটিত হবে, সংঘটিত হবে। কারণ সম্মুখ দিক হচ্ছে তাপহারী। এখন যদি সম্মুখ দিকে সংঘটিত হয় বিক্রিয়াটা, তাহলে সম্মুখমুখী বিক্রিয়া কোনটা? N2 প্লাস O2, এখান থেকে আমরা পাচ্ছি হলো 2NO, তাই না? তার মানে সম্মুখ দিকে হলে কার উৎপাদন বেড়ে যাচ্ছে? NO বা হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড মেবি, তাই না? সো আমরা বলতে পারি যে NO বা উৎপাদের উৎপাদের উৎপাদন বেড়ে যাবে, উৎপাদন বেড়ে যাবে। মানে তুমি বেশি সংখ্যক হচ্ছে উৎপাদ পাবা আর কি, তাই না? উৎপাদন বেড়ে গেলে কি বেশি সংখ্যক তুমি ফলন পাবা। সো ওইটাই বলছে। এবার আসো যদি তাপ হ্রাস করে, তাপ হ্রাস করলে কি হবে? যেদিকে তাপ বেশি সেদিকে যাবে না?
তাই না? তো তাপ হ্রাস করে তোমাকে আমি সাম্যাবস্থা থেকে সরাইছি, তাই তুমি কি চাও আরো তাপ নিতে, নিয়ে আবার স্টেবল হয়ে যেতে, তাহলে তুমি কোন দিকে যাবে? যেদিকে তাপ বেশি। তাপ বেশি কোন দিকে? পশ্চাৎ দিকে। তাহলে লিখো বিক্রিয়াটি বিক্রিয়াটি পশ্চাৎ দিকে সংঘটিত হবে, পশ্চাৎ দিকে সংঘটিত হবে, সংঘটিত হবে। এতটুকু বুঝছেন? পশ্চাৎ দিকে সংঘটিত হলে সেটা কি হবে? পশ্চাৎমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়া কি হবে? মেইন বিক্রিয়াটা, সো 2NO, এইটা ভেঙে যাবে এবং উৎপন্ন করবে হচ্ছে N2 প্লাস O2। তার মানে আমরা বলতে পারি না যে নাইট্রোজেন ও অক্সিজেনের বা বিক্রিয়কের বিক্রিয়কের উৎপাদন বেড়ে যাবে, উৎপাদন বেড়ে যাবে। কথাটা বুঝছো? মানে কিভাবে হচ্ছে একটা তাপহারী বিক্রিয়ার তুমি যদি তাপমাত্রা বাড়ায় বা কমায় যদি সাম্যাবস্থা নষ্ট করো, তাহলে সে কিভাবে আবারও সাম্যাবস্থায় যাবে, এটা তো বুঝছি। এবং আবারও সাম্যাবস্থায় যাওয়ার সময় সে কিসের উৎপাদন বাড়ায় দিবে সেটাও বুঝছি, তাই না? সো এতটুকু তুমি যদি বুঝছো ভাইয়া, তাহলে তুমি সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবে তাপের প্রভাবের ক্ষেত্রে। তারপরেও আমরা হচ্ছে নেক্সট লেকচারেই আলোচনা করব হচ্ছে লাসাতে লিয়ানিতে কিছু বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস। ওকে, সো অত প্যারা খাওয়ার দরকার নেই, তুমি যদি এতটুকু বুঝো নিজে নিজে সলভ করতে পারবে, তাও না পারলে আমি তো আছি, তাই না? সো এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে চাপের প্রভাব। ওকে, চাপের প্রভাবটা তাপের প্রভাবের মতোই, কিন্তু চাপের প্রভাব পড়তে গেলে কিছু শর্ত তোমাকে বুঝতে হবে যে কোন বিক্রিয়ায় চাপের প্রভাব থাকার শর্ত। মানে তোমাকে আগে বুঝতে হবে যে ওই বিক্রিয়াটার ক্ষেত্রে তুমি চাপের প্রভাব অ্যাপ্লাই করতে পারবা কিনা, বা ওই বিক্রিয়াটা চাপের প্রভাব আছে কিনা। তো প্রথম শর্ত সেটা হচ্ছে বিক্রিয়ায় গ্যাসীয় উপাদানের উপস্থিতি। এটা দ্বারা বোঝায় কি, তোমার যে বিক্রিয়াটা আছে ওইখানে অবশ্যই গ্যাস থাকতে হবে। একটা একটা বিক্রিয়ক বা উৎপাদ হইলেও তোমার গ্যাস থাকতে হবে। যেমন ধরো তুমি একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া নিচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট, সেইটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই না? ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়, তো কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, ক্যালসিয়াম অক্সাইড একটা সলিড, ক্যালসিয়াম কার্বনেট একটা সলিড। তো এই বিক্রিয়াটি কি চাপের প্রভাব আছে? অবশ্যই আছে, কারণ এখানে একটা হইলেও গ্যাস আছে। বাট এমন যদি হইতো যে ধরো A প্লাস বি রিয়াক্ট করে ধরো হচ্ছে সি উৎপন্ন করতেছে, এন্ড সবগুলো ধরো সলিড, একটা লিকুইড, একটা ধরো অ্যাকুয়াস, ঠিক আছে? হইতেই পারে যে তিন ধরনের। এখানে কি হবে চাপের প্রভাব? এখানে কিন্তু চাপের প্রভাব হবে না, কারণ এখানে কি কোনো গ্যাস নাই, কোনো গ্যাস নাই। সো অবশ্যই একটা হইলেও তোমার হচ্ছে গ্যাস থাকতে হবে। দ্বিতীয় কথা, গ্যাসীয় বিক্রিয়ক ও উৎপাদ অনুসমূহের মোল সংখ্যা ভিন্ন হতে হবে। ওকে, এই কথাটা দ্বারা কিভাবে বোঝায়? ধরো তোমার একটা বিক্রিয়া আছে যে হচ্ছে ওই বিক্রিয়াটা নেই, সো N2 প্লাস হচ্ছে 3H2, এবং এইখান থেকে উৎপন্ন হয় হচ্ছে 2NH3, তাই না? এইখানে সবগুলাই গ্যাস না, অ্যামোনিয়াও গ্যাস, হাইড্রোজেনও গ্যাস, নাইট্রোজেনও গ্যাস। তাহলে এইটাই তো প্রথম শর্ত ফুলফিল করতেছে, মানে এখানে গ্যাসীয় উপাদানের উপস্থিতি আছে। দ্বিতীয়টা ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে কি গ্যাসীয় বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা ভিন্ন হইতে পারে। মানে তোমার যে মোট মোল সংখ্যা, গ্যাসীয় মোট মোল সংখ্যা বিক্রিয়কে এবং গ্যাসীয় মোট মোল সংখ্যা উৎপাদে, তাদের যোগফলটা ভিন্ন হইতে হবে। মানে এইখানে দেখো তো নাইট্রোজেন কত মোল? 1 মোল, আর হাইড্রোজেন কত? 3 মোল। মানে বিক্রিয়কে মোট মোল সংখ্যা, গ্যাসীয় বিক্রিয়কগুলোর মোট মোল সংখ্যা কত? 4। আর এইখানে কত দেখো তো? 2 না? সো 2। তার মানে কি 4 আর 2 কি সমান না? যেহেতু সমান না, সেহেতু আমরা বলতে পারি যে এখানে চাপের প্রভাব আছে, কারণ বিক্রিয়ক উৎপাদনের সময় মোল সংখ্যা কি হয়েছে? ভিন্ন। আবার ধরো এই যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে এইখানে কি গ্যাসীয় কোনো বিক্রিয়ক আছে? নাই, তার মানে শূন্য, সলিডটাকে আমরা কাউন্ট করব না। এখানে গ্যাসীয় কত? 1 মোল, তাই না? এই যে কার্বন ডাই অক্সাইড 1 মোল আছে, যেহেতু এখানে শূন্য এখানে 1, তার মানে এখানেও চাপের প্রভাবটা আছে। ওকে, এবার ধরো আরেকটা কাল্পনিক একটা বিক্রিয়া নেই, বা ধরো এই বিক্রিয়াটা H2 প্লাস I2, এবং এখান থেকে বিক্রিয়া হয়েছে হচ্ছে 2HI, এবং ধরে নাও এটাও গ্যাস, এইটাও গ্যাস, এবং এইটাও গ্যাস। তার মানে কি প্রথম শর্তটা ফুলফিল করছে, মানে গ্যাসীয় উপাদান আছে, তার মানে এখানে চাপের প্রভাব আছে, একটা শর্তের ক্ষেত্রে আছে। দ্বিতীয় শর্ততে দেখো এইখানে H2 আছে কত মোল? 1 মোল, হাইড্রোজেন আয়োডিন আছে 1 মোল, তার মানে এখানে কত মোল আছে বিক্রিয়কে? গ্যাসীয় পদার্থ 2 মোল, তাই না? আর এখানে কত আছে উৎপাদে গ্যাসীয় পদার্থ? 2 মোল। যেহেতু বিক্রিয়কেও গ্যাসীয় পদার্থ 2 মোল, উৎপাদে গ্যাসীয় পদার্থ 2 মোল, সমান হয়ে গেছে না? তার মানে এই বিক্রিয়াটায় চাপের প্রভাব নাই। কথাটা বুঝতে পারছো?
দুইটা শর্ত আশা করি আমি বুঝাইতে পারছি। এবার তাহলে চলো চাপের প্রভাব আমরা ব্যাখ্যা করি লা সাথে লিয়া নীতির সাহায্যে। তো চাপের প্রভাবও সেম, তাপমাত্রা যেমন হ্রাস বৃদ্ধি করছো, এখানেও আমরা চাপ হ্রাস বৃদ্ধি করে দেখব, যে তার সাম্যাবস্থা ভাঙবো হ্রাস বৃদ্ধি করে, তারপরে আবার সাম্যাবস্থা সে কিভাবে আসে সেটাই দেখব। তো প্রথম কাজ, তো আমার প্রথম স্টেপ আমাদের চাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য আমাকে দেখতে হবে যে গ্যাস আছে কিনা, গ্যাসীয় উপাদান বিক্রিয়া আছে কিনা। তো এখানে আমি দেখতে পাচ্ছি গ্যাস সবগুলাই, সো প্যারা নেই, একটা গ্যাস থাকলেই হচ্ছে, সেখানে তিনটাই গ্যাস, তো এখানে চাপের প্রভাব আছে একটা শর্তের ক্ষেত্রে। দ্বিতীয় শর্ত কি ফুলফিল করে? দ্বিতীয় শর্ত দেখো আমাদের কি হইতে, মোল সংখ্যা ডিফারেন্ট হইতে হবে। ডিফারেন্ট মোল কারদের মোল? গ্যাসিয়াসের মোল, বিক্রিয়ক এবং উৎপাদক, তাই না? বিক্রিয়ক অবশ্যই উৎপাদের সমান হওয়া যাবে না, তাই না? বিক্রিয়ক এবং উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা ভিন্ন হইতে হবে। এখানে গ্যাসীয় মোল সংখ্যা কত? এখানে 3, হাইড্রোজেন যেহেতু গ্যাস ওর মোল সংখ্যা 3, আর নাইট্রোজেন সামনে কিছু নেই মানে 1, সো 3 + 1 তার মানে কি 4 মোল। আর উৎপাদ আছে কত? 2 মোল, তাই না গ্যাসিয়াস? তো 2 মোল আর 4 মোল কি সমান? না, অবশ্যই সমান না। তার মানে যেহেতু দুইটা কন্ডিশনে, প্রথম কন্ডিশনও স্যাটিসফাইড, সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাইড, তার মানে এখানে চাপের প্রভাব আছে। এবার আমরা চাপের প্রভাবটা ব্যাখ্যা করতে পারবো। সো শুরুতে আমরা কি করব? চাপ বৃদ্ধি করব আর চাপ হ্রাস করব। ওকে, এটা তো শুরুতে যাওয়া যাবে না। এবার আমাকে যেটা মাথায় রাখতে হবে, যে জায়গায় চাপ বেশি, যে জায়গায় মোল সংখ্যা বেশি, সেই জায়গায় চাপ বেশি। কথা বুঝছো? কথা কি বুঝেছো? মানে বিক্রিয়কে এবং উৎপাদের মধ্যে যেইখানে গ্যাসীয় উপাদানের মোল বেশি, মোল বেশি, যেমন এইখানে বিক্রিয়কে 3 আর 1, 4 মোল গ্যাসীয় পদার্থ না? আর উৎপাদে কত? 2 মোল। তার মানে বেশি কোথায়? এইখানে না, বিক্রিয়কে না? তার মানে এইখানে চাপ বেশি। আর যেহেতু এইখানে কম, তার মানে এইখানে কত? চাপ কম, চাপ কম। কথা বুঝছি? কোথায় চাপ বেশি কোথায় কম। তার মানে এবার আমরা বলতে পারি না যে যেহেতু এইটা আমাদের কি সম্মুখ দিক, তাই না? সম্মুখ দিক, তার মানে সম্মুখ দিকে আমরা কি বলতে পারি? যে চাপ কম, চাপ কম বা প্যারা কম, তাই না? আর যেহেতু এটাকে আমরা কি বলি? পশ্চাৎ দিক, সো পশ্চাৎ দিক, সো পশ্চাৎ দিকে আমাদের চাপ বেশি বা প্যারা বেশি। এবার তোমাকে আমি এখানে দাঁড়া করাই দিলাম, এখন তোমাকে দাঁড়া করাই দিছি এবং চাপ বৃদ্ধি করছে। চাপ বৃদ্ধি করলে তুমি কি করতে চাবা? কি করবা? যেদিকে চাপ কম সেদিকে যাইতে চাবা। তো চাপ কম কোন দিকে? সম্মুখ দিকে, সো যাও। তাহলে আমরা কি করব? বিক্রিয়াটি তাহলে এবার সম্মুখ দিকে নিয়ে যাব। বিক্রিয়াটি সম্মুখ দিকে, সম্মুখ দিকে সংঘটিত হবে, সংঘটিত হবে। কথাটা বুঝছি যে কেন সম্মুখ দিকে যাবে? কারণ তুমি চাপ বাড়াই দিছো, চাপ বাড়াই দেওয়ার ফলে বিক্রিয়াটার সাম্যাবস্থা নষ্ট হয়েছে। এবার সে আবারও কি হইতে চায়? সাম্যাবস্থায় আসতে চায়। যেহেতু চাপ বাড়াইছো সেহেতু তার চাপ কমাতে হবে, এবং চাপ কমানোর জন্য যেদিকে চাপ কম সেদিকে যাইতে হবে, এবং যেহেতু দেখছো সম্মুখ দিকে চাপ কম সেহেতু যেটা সম্মুখ দিকে যাবে। কথা ক্লিয়ার? সম্মুখ দিকে গেলে কি হচ্ছে বিক্রিয়াটা? সম্মুখমুখী বিক্রিয়াটা কি হচ্ছে? N2, এবার এখান থেকে পাচ্ছি আমরা 2NH3। অর্থাৎ সম্মুখ দিকে গেলে আমরা দেখছি অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, তাই না? যেহেতু অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে অ্যামোনিয়া বা উৎপাদের উৎপাদন বৃদ্ধি পাবে, বা উৎপাদের উৎপাদন বৃদ্ধি পাবে। সেম একদম তাপের প্রভাবের মতোই উৎপাদন বৃদ্ধি পাবে। জাস্ট এখানে কি, এখানে জাস্ট দুইটা জিনিস এক্সট্রা, যে কোথায় চাপ বেশি আর কোথায় চাপ কম সেটা আমাকে বুঝতে হবে, আর এই দুইটা কন্ডিশন আমাকে আগে চেক করে নিতে হবে, তাই না? এবার আসলে যখন চাপ হ্রাস করবা তখন কি হবে? চাপ হ্রাস করলে সাম্যাবস্থা ভাঙছে। এবার তুমি কি করতে হবে? সাম্যাবস্থায় আনতে হবে। কিভাবে আনতে হবে? যেহেতু হ্রাস করছো তাহলে আরো বাড়াই দিতে হবে, তাই না চাপ? এবার চাপ কোন দিকে বেশি? অবশ্যই পশ্চাৎ দিকে চাপ বেশি, তাই না? তার মানে কি করবা? বিক্রিয়াটিকে পশ্চাৎ দিকে নিয়ে যাবা। সো বিক্রিয়াটিকে পশ্চাৎ দিকে সংগঠিত করতে হবে, বা পশ্চাৎ দিকে সংগঠিত হবে, দিকে সংগঠিত, তাই না? সংগঠিত। কারণ পশ্চাৎ দিকে সংগঠিত হলে কি হবে? অ্যামোনিয়া ভেঙে যে 2NH3, অ্যামোনিয়া ভেঙে যে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন আর নাইট্রোজেন, তাই না? সো তার মানে আমরা কি বলতে পারি? যে বিক্রিয়ক, বিক্রিয়ক বা হাইড্রোজেন ও নাইট্রোজেনের উৎপাদন, এর উৎপাদন উৎপাদন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে।
এতটুক তো বুঝছো তাই না, যে কখন উৎপাদন বৃদ্ধি পাবে। এটা তো আগের কনসেপ্ট থেকেই বুঝছি, মানে তাপমাত্রার প্রভাব থেকে। সো এই বিক্রিয়ার জন্য চাপের প্রভাব বুঝছো, দ্যাটস ওয়েল। অ্যান্ড এটা দেখো অনেকগুলো বোর্ডেই আসছে মেইনলি। তো এবার আসো হচ্ছে নেক্সট বিক্রিয়ার জন্য, এই বিক্রিয়াটার জন্য। এটার জন্য আমাকে এবার চাপের প্রভাবটা ব্যাখ্যা করতে হবে। তো চাপের প্রভাব ব্যাখ্যা করতে হলে শুরুতেই আমাকে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, গ্যাস আছে কিনা। গ্যাস আছে না, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, সো হইল। সেকেন্ড কথা, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা অবশ্যই ডিফারেন্ট হবে। বিক্রিয়কে গ্যাসীয় উপাদান আছে নাই, তার মানে এখানে কত মোল সংখ্যা গ্যাসীয় উপাদানের 0 মোল। আর এইখানে কত মোল আছে, কার্বন ডাই অক্সাইড শুধু গ্যাসীয়, সো 1 মোল। সো ডিফারেন্ট ডিফারেন্ট, তার মানে এখানে চাপের প্রভাব আছে। এবার দেখতে হবে কোন দিকে গ্যাসীয় মোল সংখ্যা বেশি। অবশ্যই এই দিকে, তার মানে যেহেতু যেদিকে গ্যাসীয় মোল সংখ্যা বেশি সেদিকে কি চাপ বেশি, চাপ বেশি, তাই না? তার মানে আমরা কি বলতে পারি, যেহেতু এটা সম্মুখ দিক, সো সম্মুখ সম্মুখ দিক, সম্মুখ দিকে, তাহলে আমরা কি বলতে পারি, চাপ বেশি, বা ওইদিকে প্যারা বেশি, বা ওইটা চাপ উৎপাদী। ওকে, সো তার মানে এখানে 0 মোল, তার মানে কি চাপ কম, চাপ কম, তাই না? সো এটা কি পশ্চাৎ দিক, সো পশ্চাৎ দিক, পশ্চাৎ দিক, সো পশ্চাৎ দিক চাপ কম বা প্যারা কম আর কি। তো এটা কিভাবে বুঝছি আরেকবার রিক্যাপ করি, যেদিকে মোল সংখ্যা বেশি, গ্যাসীয় উপাদানের মোল সংখ্যা বেশি, সেদিকে চাপ বেশি হয়। আর যেদিকে কম, মানে তুলনামূলক কম, কম্পারেটিভলি কম, যেমন 1-এর তুলনায় 0 তো কমই, তাই না? তো যেদিকে কম সেদিকে হচ্ছে চাপ কম। তো এবার আবারও আমরা এই চাপ বৃদ্ধি আর চাপ হ্রাসটা দেখব। তো তোমাকে আমি এই জায়গায় দাঁড় করাই দিলাম, ঠিক আছে? এবার আমি চাপ বৃদ্ধি করে সাম্যাবস্থা ভেঙে ফেলছি। তো যেহেতু চাপ বৃদ্ধি করে সাম্যাবস্থা ভাঙছে, সেহেতু তার চাপ কমাতে হবে। চাপ কমাতে হলে তাই কোন দিকে যাইতে হবে, যেদিকে চাপ কম। তো চাপ কম কোন দিকে, পশ্চাৎ দিকে। সো কি হবে বিক্রিয়াটি, সো বিক্রিয়াটি পশ্চাৎ দিকে সংঘটিত হবে, পশ্চাৎ দিকে যাবে, ঠিক আছে? এত সংঘটিত হবে অনেক বড় লেখা, তাই না? পশ্চাৎ দিকে গেলে কি হবে, পশ্চাৎমুখী বিক্রিয়া, তাই না? তার মানে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, সো ক্যালসিয়াম কার্বনেট, তাই না? তার মানে আমরা কি বলতে পারি, যে বিক্রিয়কের, সো বিক্রিয়ক বা ক্যালসিয়াম কার্বনেটের উৎপাদন উৎপাদন বৃদ্ধি পাবে, সো বৃদ্ধি পাবে। আমার হাতের লেখা একটু এলোমেলো হচ্ছে, মানে খুব দ্রুত লিখতে চাচ্ছি। তো তো এবার যদি আমরা চাপ হ্রাস করি তাহলে কি হবে, চাপ হ্রাস করে সাম্যাবস্থা ভাঙছি। এবার কি করতে চাও তুমি, চাপ বৃদ্ধি করে স্টেবল হইতে হবে না, যেহেতু কমে গেছে তাহলে বাড়াইতে হবে। তো বাড়াইতে গেলে তুমি কোন দিকে যাবে, সম্মুখ দিকে। সো আমি জাস্ট এখানে লিখি যে সম্মুখ দিকে যাবে, হ্যাঁ, সম্মুখ দিকে। সো বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে, এবং সম্মুখ দিকে গেলে কোন বিক্রিয়াটা হচ্ছে এখানে, ক্যালসিয়াম কার্বনেট। সম্মুখ থেকে এটাই হচ্ছে না, ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ আমরা বলতে পারি কি, কাদের উৎপাদন বাড়বে, ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড, বা উৎপাদের বা উৎপাদের উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। এখনো যদি ক্লিয়ার না হয়, নেক্সট আরেকটা আছে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 আসছে। এইখানে এই বিক্রিয়াটা দিয়ে বলছে যে এই বিক্রিয়াটা চাপের প্রভাবটা ব্যাখ্যা করো। সো প্রথমে আগে কি করতে হবে, কন্ডিশন দেখতে হবে। 1 নম্বর কন্ডিশন কি, গ্যাস থাকতে হবে। মাশাআল্লাহ, তিনটাই গ্যাস, তাই না? সো এই কন্ডিশন ফুলফিল করে। 2 নম্বর কি, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা অবশ্যই কি হবে, ডিফারেন্ট হবে। কিসের মোল সংখ্যা, গ্যাসীয় উপাদানের মোল সংখ্যা আর কি। বিক্রিয়কের গ্যাসীয় উপাদান আর উৎপাদের গ্যাসীয় উপাদানের মোট মোল সংখ্যা ডিফারেন্ট হবে। সো এইখানে দেখো তো সবগুলো যেতে গ্যাসীয়, সো এ আছে 1 মোল, বি আছে 1 মোল, সো 1 1 2 মোল, এদিকে কত 2 মোল, তাই না, গ্যাসীয়। তার মানে কি এরা কি ডিফারেন্ট, অবশ্যই না, দুইটা তো সমান হয়ে গেছে। তার মানে যেহেতু এই কন্ডিশন স্যাটিসফাই করে নাই, তার মানে এখানে কি নাই, চাপের প্রভাব নেই। সো এখানে কি নাই, চাপের প্রভাব নেই, চাপের প্রভাব নেই। বুঝতে পারছো? এতটুকু তুমি যদি বুঝো, এই তিনটা বিক্রিয়া যদি বুঝো, চাপের প্রভাব তোমাকে এবার যেখান থেকেই দেখ তুমি পারবা, তোমাকে তাপের প্রভাব যেখান থেকে দেখ তুমি পারবা। এবার আমরা পড়বো হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব সবচেয়ে সহজ ভাই, একদম সহজ। এখানে জাস্ট আমি লিখেই রাখছি, বাংলা কথা লিখে রাখছি, জাস্ট তুমি ওগুলো পড়বা, হয়ে যাবে। তো ঘনমাত্রার প্রভাব ধরা হচ্ছে এই একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়ার জন্য আমরা দেখব, যে কোনো বিক্রিয়া হইতে পারে, সেম জিনিসই তোমাকে লিখতে হবে। শুরুতে তুমি কি করবা, বিক্রিয়কের ঘনমাত্রা তুমি বৃদ্ধি করবা, তাই না?
ঘনমাত্রা বৃদ্ধি করতে হয় হচ্ছে ইদার বিক্রিয়কের বা হচ্ছে উৎপাদের, হ্রাস করতে হয় কি ইদার বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করি বা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা হ্রাস করে আমরা হচ্ছে দেখি যে আসলে সেটা কিভাবে সাম্যাবস্থা ভাঙে এবং গড়ে। তো শুরুতে তুমি কি করছো, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করছো, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করছো, মানে কি এই দিকের ঘনমাত্রা বৃদ্ধি হয়ে গেছে না, তার মানে কি এই দিকের ঘনমাত্রা তাকে কমাতে হবে, তাহলে সে কি করবে সামনের দিকে চলে যাবে, সামনের দিকে চলে যে তার মানে সে হচ্ছে ভাঙা শুরু করবে, তাই না? মানে কি যে যদি এ বা বি এ বাড়ানো হয়, ঘনমাত্রা বাড়ানো হয়, তাহলে পাচ্ছে বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে না, বিক্রিয়ক বেড়ে যাবে, এতে সাম্য ভেঙে যায়, কারণ বাম দিকের পদার্থ বেশি হয়ে যাবে। এবার এবার যদি বাম দিকের পদার্থ বেশি হয়ে যায়, মানে এরা যদি বেশি হয়ে যায়, তাহলে কি করবে, লাসাতে নিয়ম নীতি অনুসারে সিস্টেম এই বাড়তি বিক্রিয়ক খরচ করে সাম্য ফিরিয়ে আনতে চায়, তাই না? তাই বিক্রিয়াটি সম্মুখ দিকে সরে যাবে, তাই না? সম্মুখ দিকে সরে যাবে, ফলে বাড়তি বিক্রিয়ক থেকে নতুন উৎপাদ তৈরি হয় এবং সাম্য পুনরায় স্থাপিত হয়। তো তুমি যখন হচ্ছে কি করবা, এই এ প্লাস বি কে ভেঙে যখন সি প্লাস ডি তে তুমি বারবার তুমি যখন হচ্ছে সম্মুখ দিকে যেতে থাকবে, তখন কি এ প্লাস বি ভাঙতেছে না, মানে হচ্ছে বিক্রিয়ক ভাঙতেছে, সো যত ভাঙবে তত কি এই বৃদ্ধিটা কমবে, মানে হ্রাস পেতে থাকবে। সো তুমি বৃদ্ধি করছো, আমি বিক্রিয়কটা ভেঙে দিছি, যার কারণে সে কি হয়েছে, আবার স্টেবল হয়ে গেছে, সাম্য অবস্থায় এসেছে। দ্বিতীয় কথা, তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করো, মানে এদের যে কোনো একজনের ঘনমাত্রা কি করছো, হ্রাস করছো, তার মানে কি এইদিকে ঘনমাত্রাটা কি হয়ে গেছে, কম হয়ে গেছে বিক্রিয়কের দিকে, তাহলে কি হবে, এবার উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি করবে যেন বিক্রিয়কের ঘনমাত্রাটা আগের মতো হয়ে যায়। সেম কথা, যে যদি এ বা বি কমানো হয়, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়। এখন সিস্টেম এই ঘাটতি পূরণ করতে চাবে না, এখন পূরণ কিভাবে করবে, তাই সাম্য পশ্চাৎ দিকে সরে যায়, যেন কিছু উৎপাদ সি ও ডি ফিরে বিক্রিয়কে রূপান্তরিত হয়, এভাবে বিক্রিয়কের পরিমাণ আবার বেড়ে যায়। কথা তো সিম্পল। এবার আসো, তুমি যদি উৎপাদের ঘনমাত্রা হ্রাস বৃদ্ধি করো, উৎপাদের ঘনমাত্রা তুমি যদি বৃদ্ধি করো, মানে এদের ঘনমাত্রা কি করছো, বৃদ্ধি করছো, তার মানে কি, তার মানে কি এই দিকে ঘনমাত্রা বেড়ে গেছে, ও কি করতে চাবে, ঘনমাত্রা কমাতে চাবে, কমাতে গেলে কি এরা নিজেরা নিজেরা ভাঙ্গাভাঙ্গি শুরু করবে, ভাঙ্গাভাঙ্গি মানে কি এরা ভেঙে যায়, এবার হচ্ছে এরা তৈরি করবে যেন হচ্ছে উৎপাদের ঘনমাত্রাটা কমে যায়, তাই না? তাহলে সে কি করবে, যদি সি বা ডি বাড়ানো হয়, তাহলে উৎপাদ স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়। এখন সিস্টেম চাই এই বাড়তি উৎপাদ কমিয়ে সামনে ফিরে আনতে, এই জন্য পশ্চাৎ দিকে যায়, মানে হচ্ছে এই দিকে যায়, অর্থাৎ সি প্লাস ডি ভেঙে যে এ প্লাস বি তৈরি করে, উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি করে, উৎপাদ যেহেতু ভাঙবে, তার মানে কি উৎপাদের ঘনমাত্রা হ্রাস পাবে, অর্থাৎ কি যে বৃদ্ধিটা ছিল সেটা কমে যাবে, তা আবার ভারসাম্য বজায় থাকবে। উৎপাদের ঘনমাত্রা যদি হ্রাস করে, তাহলে কি হবে, উৎপাদের ঘনমাত্রা ধরে এবার হ্রাস করলাম, মানে কি এই দিকে তোমার এবার হ্রাস হচ্ছে, মানে ঘনমাত্রা কমে গেছে, তো ওকে তো বাড়াতে হবে, বাড়াতে হলে কি করতে হবে, এই বিক্রিয়কগুলোকে ভেঙে আবার উৎপাদে পরিণত করতে হবে না, আরো বেশি বেশি। সো এটাই করবে, অর্থাৎ এবার কি হবে, সম্মুখ দিকে যাবে। তো যদি সি বা ডি কমানো হয়, তাহলে উৎপাদ স্বাভাবিকের চেয়ে কমে যায়, তাই না? এখন সিস্টেম চায় এই ঘাটতিটা পূরণ করতে, কিভাবে করবে, সম্মুখ দিকে তুমি যদি বিক্রিয়াটা করো, মানে আরো যদি বেশি বেশি উৎপাদ তৈরি করো, তাহলেই তো পুনরায় সাম্য ফিরে আসে। তো এইভাবেই কি হয়, আমাদের হচ্ছে বিক্রিয়কগুলোর সাম্যাবস্থা ভেঙে যায় এবং তারা আবারও বিক্রিয়ায় সাম্যাবস্থাটা ক্রিয়েট করে ফেলে। এই যে এত কিছু যে দেখলাম আমরা, এটার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে বুঝে ফেললাম এই যে এত কিছু তাপমাত্রার প্রভাব কিভাবে কাজ করে, কিভাবে আসে, লাসাতে লিওন নীতির সাথে কিন্তু আমরা এটা করলাম, তাই না? সো এই ছিল আজকে লেকচার, এবং নেক্সট লেকচারে আমি ট্রাই করব এই লাসাতে লিওন নীতির উপর একটা সিকিউ ক্লাস দিতে, যেন তোমাদের আজকে যদি কোনো সমস্যা থাকে সেটা যেন সমাধান হয়। আরেকটা কাজ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে ডিসকাশন গ্রুপ আছে, সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে পাবা বা হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবা, ওখানে জয়েন হয়ে